হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি বিকেল 4:30 থেকে শুরু করেছি। আর আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম। দুপুরে একটু না ঘুমিয়ে পারি না। সারাদিন কাজকর্ম করে দেখা যায় যে একটু টায়ার্ড লাগে, তখন বিছানায় যখন একটু শুই তখন আর কি চোখ দুটো একদম লেগে আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে একটু বিছানাটা ঠিকঠাক করে নিলাম। আর ঘুমালে কিন্তু একটু বিছানাটা এলোমেলো হয়। আর আমার হাজব্যান্ড বাসায় আসার আগে আমি চেষ্টা করি একটু বেডরুমটা সুন্দর করে পরিপাটি করে রাখার, যাতে ও বাইরে থেকে আসার পর ওর নিজের বেডরুমটা দেখলেও একটু ভালো লাগে। আমার কাছে মনে হয় বাইরে থেকে আসার পর যদি নিজের বাসাটা, নিজের বেডরুমটা একটু টিপটপ আর পরিপাটি থাকে, তাহলে বাইরের যে ক্লান্তিটা আমার মনে হয় যে সেটা কিছুটা হলেও রিমুভ হয়। তো যাই হোক, এখন আমার হাতের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আর কি এখন সেরে নিব। আর এইগুলো কিন্তু এই বিকেলের টাইমে করতে আমার বেশ ভালোই লাগে, একদমই কোনো ক্লান্তি আসে না। তার একটাই মাত্র কারণ, ওই যে কিছুটা সময় একটু রেস্ট করি। তো গতকালকে আমার বাসায় 2জন গেস্ট এসেছিলেন। গেস্ট বলতে আমার নতুন প্রতিবেশী আর কি, আমার পাশের ফ্ল্যাটে ওনারা ভাড়া এসেছেন। তো পাশে কারা থাকে কি না থাকে সেই আর কি একটু পরিচিত হওয়ার জন্য। তো ওনাদের জন্য আর কি একটু চা নাস্তার ব্যবস্থা করেছিলাম। তো সেইগুলো আর কি এখন একটু ধুয়ে মুছে তারপরে প্রপার জায়গায় রেখে দিব। আর এইসব জিনিস কিন্তু আমাকে একটু সাবধানেই রাখতে হয়, কারণ আমার এগুলো রাখার জন্য সুন্দর করে সাজিয়ে রাখার জন্য যে সেলফটা দরকার হয়, তো সেই বাসন সেলফটা কিন্তু আমি এখনও কিনে পারিনি আমার সংসারে। তো সেই জন্য আর কি একটু ঝামেলা হয়ে যায়। যতবারই আমি চিন্তা করেছি যে এবার একটা বাসন সেলফ করব, ঠিক ততবারই কিন্তু আমার সামনে অন্য একটা জিনিস এসে হাজির হয়েছে। তো যার কারণে আর হাজব্যান্ডকে ওইভাবে মুখ ফুটে কখনো বলে উঠতে পারছি না যে এটা আমার দরকার, কারণ এক একটা সিচুয়েশান তৈরি হচ্ছে আর অনেকগুলো করে টাকা বেরিয়ে যাচ্ছে। তো একদিন সারা রাত ধরে চিন্তা করছি যে আজকে হচ্ছে গিয়ে বলবো, ঠিক তার পরের দিনই একটা সুন্দর জমির সন্ধান পাই আমরা। তো আমাকে যখন সকালে বলা হলো যে সুন্দর একটা জমিই পাওয়া গেছে, তো ঠিক আমি কিন্তু ওই টাইমে আর বলতে পারিনি, কারণ আমার ফার্নিচারের থেকে কিন্তু জমিটা ইম্পর্টেন্ট বেশি। তো অনেকগুলো টাকা খরচ হলো, জমিটা কিনলাম। তারপরে ভাবছি যে এই কিছুদিন আগেই ভাবছিলাম যে এইবার একটু বলি। ঠিক তখনই বাড়ি থেকে নিমন্ত্রণ করলো যে আমার কাকার ছেলের বিয়ে। তো যেহেতু আমার আপন কাকাতো ভাই, তো ওর বউকে তো একটু গয়না দিতেই হয়। তো আবার ওই গয়না বানাতে দিয়ে আসলাম। আর এখন সোনার যে পরিমাণে দাম আপনারা তো সবাই জানেন। তো আমি আবারও কিন্তু বলতে পারলাম না যে আমাকে বাসন সেলফ কিনে দিতে হবে। তো যাই হোক, বারবার আমি এভাবেই ধাক্কা খাচ্ছি আর মুখ ফুটে কিন্তু বলতে পারছি না। আর আমার মনের ভিতরে কখনোই আসে না যে আমার হাজব্যান্ডকে আমি প্রেশারাইজ করি, কারণ সংসারটা আমার সবে মাত্র 3.5 বছর হলো। তো এই 3.5 বছরে ও আমাকে যা কিছু কিনে দিয়েছে আমার সংসারটা সাজানোর জন্য, এতে কিন্তু আমি অনেক হ্যাপি। তো সংসার সাজানোর জন্য তো সারা জীবন পড়েই রইল, তাই না? ঈশ্বর চাইলে অবশ্যই কোনো একদিন আমার মনের মতো করে সব কিছু সাজিয়ে নিতে পারবো, তবে আমার একদমই কোনো তাড়াহুড়ো নেই। যেভাবে আর কি সুন্দর করে দুজনে থাকা যায়, তো সেভাবেই আর কি থাকছি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে ড্রাই খেজুর, আর এখানে আমন্ড আছে, আখরোট আছে, পিনাট আছে। তো সব ধরনের বাদাম আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন একটা শেক তৈরি করব, প্রোটিন মিল্ক শেক। তো এভাবে কিন্তু আমি ভিজিয়ে রাখি সব কিছু প্রোটিন মিল্ক শেক তৈরি করার সময়। আর এখন হচ্ছে গরমের সময়, আর এই সময়টাতে কিন্তু তেলে ভাজা টাইপের কোনো জিনিস একদমই খেতে ইচ্ছে করে না। মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো এই জাতীয় খাবার কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এখানে যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি কিন্তু একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম একটা কলা। আর এখন দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো, 2 গ্লাস হবে। তো তেমন আর কি আমি দুধ ঢেলে নিলাম এখানে। আর এবার জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিল্কশেকটা। তো দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটা এমনিতেই অনেক ঠান্ডা, তো সেই জন্য কিন্তু আমি আর কোনো বরফ ইউজ করিনি।
কলাটাও ফ্রিজে ছিল, তার সঙ্গে দুধটাও ছিল, তো সেজন্য আর বরফ আমাকে এখানে দেওয়া লাগেনি। তো আমি এখন এর ভিতরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মধু। এখানে আমি 1 চামচ বা 1.5 চামচ মতো মধু দিয়ে দেবো এর ভিতরে, তাহলে খেতে আরও টেস্টি হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার একটি প্রোটিন মিল্ক শেক। তো আপনারা কেউ এইভাবে খেয়ে না থাকলে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এটা করে দিব সার্ভ, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে। আর এই টাইমটা কিন্তু অনেকটা পরিমাণ স্পেশাল আমাদের। আসলে সারাদিন দেখা যায় যে ও বাসায় ফেরার পরে অনেক কথা জমে থাকে, তো সেগুলো এখানে বসে বসে আমরা কিন্তু একটু গল্প করে নিই সারাদিন কী করলাম, তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে নিব। তো যাই হোক, কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে আর আমরা কিন্তু রাতের খাবারটাও খেয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরটাকে গুছিয়ে সুন্দর মতো পরিপাটি করে রেখে তারপরে আমি ঘুমাতে যাই। তো দেখা যায় যে এঁটো বাসন এগুলো কিন্তু এখানে রেখে যাওয়া বা সকালবেলায় উঠে এগুলো পরিষ্কার করা আমার কাছে বেশি প্যানিক মনে হয়। তো যার কারণে আমি সবসময় যেটা করি যে খাওয়া দাওয়ার পরে বাসন কুসন সব ধুয়ে মুছে, গ্যাস ওভেন টোভেন সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে তারপরে আর কি ঘুমাতে যাই। এতে করে সকালে আমি যখন কিচেনে আসি তখন কিন্তু আমার মুডটা অনেক ভালো থাকে আর অতটাও কষ্ট হয় না সব কিছু করতে। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন সকালের জন্য একটু মুড়ি আর তার সঙ্গে তাল মিশ্রি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আসলে ডিহাইড্রেশন কমায়। তো যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলেও কিন্তু অনেকটা আরাম দেয় এই জলটা। তো আমি সকালবেলা খেয়ে থাকি। তো এইটা ছিল হচ্ছে আমার 4টা থেকে রাত 9টা পর্যন্তর কাজ। আর এরপরে আপনাদের সঙ্গে আবারও একটা সুন্দর সকাল নিয়ে ফিরে আসছি। তো আরও একটি সুন্দর সকাল ঈশ্বর আমার জীবনে এনে দিয়েছেন। আর আমাদের মহিলাদের কিন্তু কাজ কিচেন থেকেই শুরু হয়। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি কিচেনে চলে এসেছি। তবে রুটি বেলার ঝামেলা আজকে নাই, কেননা গতদিন আমি ব্লগে শেয়ার করেছিলাম কিছু রুটি আমি ফ্রোজেন করে রেখেছি। তো দেখুন ফ্রোজেন রুটি কত সুন্দর করে ফুলে ওঠে। তো আমার কিন্তু আর রুটি বানানোর কোনো ঝামেলা আজকে করতে হয়নি। আর এই তো ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আমাকে বিশেষ কিছু করতে হয় না। ওকে 2টা ডিম দিলেই ও খেয়ে নেয় আর তেমন কিছু চায়ও না। আর আমি হচ্ছে এই যে মৌরি মিশ্রির যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খেয়ে নিব। আর এত সকালে আমি ব্রেকফাস্ট আমার করতে ইচ্ছে করে না। তো চলে যাওয়ার পর আমি একটু গোছগাছ করার পর তারপরে আর কি ব্রেকফাস্ট করি। তো এখানেই তো আমি এখন ডাইনিং টেবিলটা চেয়ারগুলোকে সুন্দর মতো করে মুছে নিব। আর আমার এখানে 6টা চেয়ার, তো আমি 6টা চেয়ার প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে পারি না, আমার হচ্ছে হাত ব্যথা করে। তো সেই জন্য আমি প্রতিদিন কিন্তু 3টা করে করি, কেননা চেয়ারের এই ফাঁকাগুলোতে হাত দিয়ে পরিষ্কার করতে না অনেকটা লাগে হাতে। তো সেই জন্য আমি ওই 3টা করেই করে নিই। তো এই তো টেবিলটাকে আমি এখন হচ্ছে গুছিয়ে নিয়েছি। আর ওই যে বলেছিলাম গেস্ট এসেছিলো, তো যখন আর কি কেউ আসে তখন কিন্তু সেন্টার টেবিলটা এখানে দিই। আর যখন কেউ না থাকে তখন এরকম সাইডে রেখে দিই, না হলে হাঁটতে চলতে অনেকটা পরিমাণ অসুবিধা হয়, যেহেতু আমার একটা জাজিম এখানে পাতা আছে। তো সেই জন্য কিন্তু হাঁটতে চলতে আমাদের একটু কষ্ট হয়, সেজন্য একটু সাইডে রেখে দিই। আমি কাজগুলো গুছিয়ে নিই আর আপনারা আমার সঙ্গেই থাকবেন, কিন্তু কেউ কোথাও যাবেন না। আর আমি জানি আমি যখন ভয়েস ওভার করছি বাইরে থেকে বিভিন্ন গাড়ির আওয়াজ আসছে, আসলে কিচ্ছু করার নেই। আমার একদমই মোড়ের পরে বাসা, তো যার কারণে কিন্তু এটা যেহেতু একটা মোড়, তো মোড় অন্য কোথাও কেউ হর্ন দিক আর না দিক, মোড় ঘুরতে কিন্তু সবাই হর্ন দিবে। তো সেই জন্য আর কি বাইরের সাউন্ডটা কিন্তু আসছে, তো তার জন্য অবশ্যই আমি মাপ চেয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এতক্ষণ যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন আর আজকের ভিডিওটা যদি কোথাও আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর এতদিন ধৈর্য ধরে যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার গত ভিডিওতে নতুন নতুন অনেকেই আমাকে কমেন্ট করেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে।
আর কমেন্টের কথা যেহেতু বললাম, তো দুইজন ব্যক্তির নাম না বললেই নয়। এরা কিন্তু আসলে আমার চ্যানেল, 1 বছর আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো যেদিন থেকে আমার ভিডিও তাদের প্রোফাইলে গেছে আর কি, যেদিন থেকে আমার ভিডিও তারা দেখা শুরু করেছে, তো সেদিন থেকে কিন্তু অবিরামভাবে আমাকে কমেন্ট করে যাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে। তো কেউই আমাকে কমেন্ট না করলেও এই দুইজন মানুষ কিন্তু আমাকে কমেন্ট করেন। তো তারা হলেন হচ্ছে আমার প্রিয় তমা দিদি আর আমার প্রিয় তানজিন আফরোজ আপু। তো আপনাদের দুজনের প্রতি রইল অবিরাম ভালোবাসা, যেটা আসলে মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না। তো ওনারা দুজনেই কিন্তু কোনো ব্লগার না, ওনাদের কোনো চ্যানেল নেই, এমনিই আমার ভিডিও দেখেন আর নিঃস্বার্থভাবেই কিন্তু আমাকে কমেন্ট করে যান। আর নতুন নতুন যারা কমেন্ট করছেন আমাকে বা করেছেন, তাদের নামগুলো আমি নেক্সট ব্লগে অবশ্যই নিব। আপনারা আমার পাশে থাকবেন প্লিজ, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো আমার প্রত্যেকটা ঘরে কিন্তু মোটামুটিভাবে ডাস্টিংয়ের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি প্রত্যেকটা ঘর সুন্দর মতো করে মুছে নিব। অলরেডি আমার বেডরুম, ড্রয়িং রুম সব কিছু মোছা কমপ্লিট। এখন এই তো গেস্ট রুমটা একটু মুছে নিলেই কিন্তু হয়ে যায়। আর রান্নাঘরটা বাকি আছে, তবে রান্নাঘরটা এখন মুছবো না, রান্নাঘরে আমি এখন একটু পরে রান্না করব। তো রান্নার শেষে একবারে মুছে তারপরে আর কি রান্নাঘর থেকে আমি বেরিয়ে থাকি। আর বাড়ি যাওয়ার আগে আমি চেষ্টায় আছি যে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব। তো আপনাদের সঙ্গে যদি করি অবশ্যই তো শেয়ার করব। তো আজকে দুপুরে রান্নাবান্নায় থাকছে এখানে ঘিকাঞ্চন শাক নিয়েছি। ওই শাকটাকে কিন্তু আমাদের এখানে ঘিকাঞ্চন শাক বলে। আর এখানে হচ্ছে এই তো ভেটকি মাছের মাথা নিয়েছি, লেজ নিয়েছি আর একটা পেটি নিয়েছি। তো পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর এখানে হচ্ছে মশলাটাও আমি করে রেখেছি আগের থেকে। তো মশলাটা আমি আদা, জিরে, ধনে, টমেটো, হলুদ, লবণ সব কিছু একসঙ্গে সুন্দর করে পেস্ট করে এভাবে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিব। তো গতদিন হচ্ছে এরকম একটা মাছ মাখাতে গিয়ে আমার হাতটা অনেক কেটে গিয়েছিল। তো যার কারণে এখন একটু সাবধানতার সাথে আর কি কাজটা করছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এমনিতেই আপনারা কিন্তু অনেক টানাটানি করেই দেখেন। তো আমি আর বেশি বড় করছি না, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো মাছগুলো আমি অফ ক্যামেরায় ভাজি করে তারপরে এখন এই তো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন। তো আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।